আসসালামু আলাইকুম। বিডি হালচালের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। বিডি হালচালকে ভালোবেসে যারা সাবস্ক্রাইব করেছেন এবং সাথে থেকে বিভিন্নভাবে উৎসাহিত করছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, চলুন যাওয়া যাক মূল বিষয়ে। আমরা সবাই জানি যে নিশি বাংলাদেশে চলে এসেছে এবং বাবার বাড়িতে এসেছে। তাকে রিসিভ করতে কে গিয়েছিল? তাকে রিসিভ করতে গিয়েছিল তার ভাই এবং তান। কিন্তু রিসিপশনে যে অর্থাৎ সেই উপস্থিত থেকে দুই ভাই বোনের মধ্যে যে মানে আবেগপ্রবণ মুহূর্তটা আমরা উপভোগ করতে এতদিন অপেক্ষা করেছি, কেন আমরা সেই আবেগঘন মুহূর্তটা দেখতে পেলাম না? বিমানবন্দরে যখন বোনকে রিসিভ করতে গেল তখন বাপ্পির মূল ল্যাগেজগুলি তার গাড়িতে পৌঁছে দেওয়া এবং বোনের দিকে যেন তাকাতেই পারছিল না, এমনি কি বোনও ভাইয়ের দিকে তাকাতে পারছিল না। কেন? তারা দুজন দুজনকে আলিঙ্গন তো ভালো কথা, এত যে আমরা অপেক্ষা করছিলাম, এত যে বড় বড় লেকচার দুই ভাই বোনের, কিভাবে বাংলাদেশে যে আমরা শোক সামলাবো, কিভাবে এটা করব ওটা করব, দর্শক ভিউয়ার্সদের মানে টান টান উত্তেজনা রেখেছে। কিন্তু আমরা দেখলাম কি খুব স্বাভাবিকভাবেই দু ভাই বোন যেন দু ভাই বোনকে চেনে না, অপরিচিত একটা লোক সেইভাবে একটা গাড়িতে কেউ এসছে গাড়ি নিয়ে কোনো রকম মাল ঢুকিয়ে তাকে পৌঁছে দিবে তার বাবার বাড়ি, এরকম একটা ভাব ছিল। কিন্তু কেন? আমি আগেই বলেছি গত ভিডিওতে, তাদের মধ্যে চলছে জমি জমা টাকা পয়সা, তার বাবা মার রেখে যাওয়া সম্পদের মানে কড়াই গন্ডায় হিসাব। আর সেই হিসাব করতে যে দুই ভাই বোনের মধ্যে চলছে প্রচণ্ড দ্বন্দ্ব। শুধু দ্বন্দ্ব বললেই হবে না, দুই ভাই বোনের এতটাই দ্বন্দ্ব যে এই নিশি চেয়েছিল জুলাইতে আসতে, তার বড় ছেলের পরীক্ষা শেষ হলে তবে তার দুই ছেলেকে নিয়ে আসতে চেয়েছিল, কিন্তু পরিস্থিতি এতটাই ঘোলাটে হয়ে গিয়েছে এবং বাপ্পি টাকা তোলবার জন্য যখন এতটাই পীড়া দিচ্ছিল তখন বাধ্য হয়ে নিশি তার দুই ছেলেকে রেখে চলে আসতে হয়েছে। হ্যাঁ বন্ধুরা, নিশি তার ছোট ছেলেটাকেও রেখে এসছে শুধুমাত্র তার বাবার কাছে। কারণ এই যে ভাইয়ের বাড়িতে এত ঝগড়া বিবাদের পর কতটা আদর আপ্যায়ন পায় সেই ব্যাপারটা খুব শঙ্কিত ছিল, তাই ছোট ছেলেকেও সে সাথে করে আনেনি। ছোট ছেলেটাকেও সে রেখে এসছে, বারবার কথা বলছে আমি খুব স্বল্প সময়ের জন্য এসছি। আসলে কার কাছে থাকবে? যে ভাই আর ভাই বউ কড়াই গন্ডায় বোনের কাছ থেকে ফোনে ঝগড়া ঝাঁটি করছে সম্পদ দিয়ে এবং টাকা তোলবার জন্য বাপ্পি এতটাই ব্যস্ত হয়ে গিয়েছে, তার প্রমাণ তো আপনারা আজ ভিডিওতে পেলেনি। দুদিন আসতে না আসতেই বোনকে নিয়ে ছুটে যাচ্ছে বিভিন্ন ব্যাংকে, কোথায় কত টাকা ব্যাংক ব্যালেন্স আছে, কোথায় কত টাকা গচ্ছিত আছে, যেখানে যা কিছু আছে না কেন দুই ভাই বোনকেই নমিনি করে রেখে গিয়েছে তার বাবা মা। তার বাবার নমিনি করে রেখে গিয়েছিল তার মাকে, তার মা নমিনি করে রেখে দিয়েছে দুই সন্তানকে। অতএব এই নিশিকে ছাড়া কিছুতেই বাপ্পি কোথাও টাকা তুলতে পারবে না। হ্যাঁ, একটা টাকা তুলেছে, ওই যে বলেছিলাম একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করতো এই বাপ্পি, সেই ইন্স্যুরেন্সে তার মাকে একটা খুলে দিয়েছিল, সেই টাকাটার নমিনি শুধু টেকনিক করে বাপ্পির নিজের নামে করেছে। যাই হোক বন্ধুরা, আপনারা তো প্রমাণ পেলেনই গত ভিডিওতে আমি যেটা বলেছিলাম যে শুধুমাত্র টাকার জন্যই নিশি দেশে এসছে, দু ভাই বোনের মধ্যে দ্বন্দ্ব চলছে, তার প্রমাণ তো আপনারা পেলেনই যখন এয়ারপোর্টে দেখা হলো দুই ভাই বোনের। কোনো কথা নেই, কোনো কিছু নেই, দুই ভাই বোন কোনো রকম ল্যাগেজ নিয়ে গাড়িতে বসলো। এমনি কি সেই গাড়িতে পাশে পর্যন্ত এই বাপ্পি তখন বসেনি, তখন তানকে বলেছে তান তুমি যে তোমার ফুপির পাশে বসো, তখনও পর্যন্ত এই যে নিশি এবং বাপ্পি কোনো কথা বলেনি। বুঝলাম লোকজন ছিল চারিপাশে, তারা দুজন দুজনকে আলিঙ্গন করলে কিংবা জড়িয়ে ধরে কান্না করবে সে পরিবেশ ওখানে ছিল না, কিন্তু গাড়ির মধ্যে সেটা বসতেও কিন্তু এই বাপ্পির একটা ইগোতে লাগছিল, এতটাই ঝগড়া তাদের মধ্যে হয়েছে। তো যাই হোক, অবশেষে যখন বাড়িতে এসে পৌঁছালো এই নিশি, তারপরে দু ভাই বোনের অনেক তর্ক বিতর্ক হলো, অনেক কিছু হলো, আস্তে আস্তে দু ভাই বোন মোটামুটি মীমাংসায় আসলো। যেহেতু থাকতেই হবে ভাইয়ের কাছে, ভাইয়ের সাথে তো নরম হতেই হবে। আমরা একটা দৃশ্য দেখেছি যে নিশি ঠিক ওই যে জার্নি করে যে পোশাকে ছিল, যে ড্রেস ছিল, সেই ড্রেস থাকা অবস্থায় বাপ্পিকে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে বলছে যে আমার একমাত্র সম্পদ। হ্যাঁ, বাপ্পিও বলেছে আমার একমাত্র সম্পদ আমার বোন, আর নিশিও বলেছে আমারও। তখন বাপ্পি বলছিল যে আমার কিছু চাইনি, আমার ওই দুবেলা দুমুঠো ডাল ভাত হলেই যথেষ্ট। বাপ্পি কতটা চিটার, কতটা বাটপার হলে এই ধরনের কথা বলে, যে বোনকে এই যে অত দূর থেকে নিয়ে চলে আসছে শুধু টাকার তাগিদা দিয়ে, আর বোনও
কোনো কম্প্রোমাইজ করতে রাজি নয় ভাইয়ের সঙ্গে। তারা দুজনেই টাকা খোর, টাকার যতই তাদের টাকা থাকুক না কেন তাদের মধ্যে কিন্তু প্রচণ্ড অভাব চলছে। বিশেষ করে নিশির হাজব্যান্ডের অফিস কেউ কখনো দেখেছে? নিশির হাজব্যান্ড কোন অফিসে জব করে কেউ কখনো জেনেছে? জানেনি। কিন্তু নিশি যতই বলুক আমার টাকার অভাব নেই, তাই যদি হতো তাহলে এতটা ব্যক্তিত্ব বিলিয়ে দিয়ে সমাজে তার নামে যেসব কথা নিশির এই যে এক্স বয়ফ্রেন্ড তুলে ধরেছে, যা আমরা সবাই জানি, তার বিভিন্ন রকম ভিডিও প্রকাশ হয়েছে, এই জানার পরও কিছুতেই এই নিশি মেয়েটার মধ্যে ন্যূনতম, নিশি হাজব্যান্ডের মধ্যে ন্যূনতম জ্ঞান থাকলে, ব্যক্তিত্ব থাকলে, সামাজিক অবস্থান থাকলে কিছুতেই এখানে ইউটিউবে এসে গলাবাজি করতে দিত না, মুখ দেখাতে দিত না। শুধু তাই নয়, অনলাইনে নিশি সুন্দরভাবে ব্যবসাও জমিয়ে তুলেছে। এ থেকেই বোঝা যায় নিশির সংসারে কতটা অভাব অনটন লেগে আছে। নিশির এতটা নেই যে বাপ্পিকে ছাড় দিবে। আর বাপ্পিকে আমরা যতটা মনে করি টাকার মালিক, টাকা এটা আছে ওটা আছে, আসলে কি তাই? হ্যাঁ, বাপ্পির টাকা আছে, কিন্তু বাপ্পির যে সাথে আছে বাপ্পির প্রচণ্ড লোভ। আপনার যখন ডাল ভাত খাওয়ার সামর্থ্য থাকবে তখন আপনি মাছের দিকে আকৃষ্ট হবেন, যখন মাছ খাওয়ার সামর্থ্য হবে তখন মাংসের দিকে আকৃষ্ট হবেন, যখন মাংসের দিকে আকৃষ্ট খাওয়ার মানে ইচ্ছাপূর্ণ হবে, সামর্থ্য থাকবে, তখন আপনি এই যে চাইনিজ কিংবা রেস্টুরেন্টে ভালো ভালো খাবার এদিকে আকৃষ্ট করবেন। বাপ্পির অবস্থাও হয়েছে তাই। বাপ্পির ডাল ভাতের মধ্যেই যদি বাপ্পির সীমারেখা থাকতো, বাপ্পির অবস্থান থাকতো, প্রথম জীবনে বাপ্পি গার্মেন্টসে কাজ করেছে, গার্মেন্টস থেকে ছুটে এসে একটা ইন্স্যুরেন্সে কাজ করেছে, ইন্স্যুরেন্সে বড় বড় ক্লায়েন্ট ধরতে তার ওয়াইফ, তার যে শালিকাগুলো আছে পদ্মা পাড়ের, অর্থাৎ মিম সাবিনা, এদেরকে ঢাকায় এনে বিভিন্নভাবে তাদেরকে ইউজ করে ক্লায়েন্ট ধরেছে। আর তিশা তো জানেই ছেলেদের কিভাবে লটকাতে হয়, ছেলেদের কিভাবে বশে আনতে হয়, তিশাকে শেখাতে হয়নি। তিশা তার জীবনে আসলেই একটা বিরাট ভূমিকা রাখে। বিশেষ করে এই যে বর্তমানে যে অবস্থানে এসে পৌঁছে দিয়েছে, তাকে যে সমাজে মোটামুটি একটা প্রতিষ্ঠিত, যদিও তার মান সম্মান নেই, কিন্তু খেয়ে পরে গাড়ি নিয়ে কিছু লোকের দৃষ্টি আকর্ষণ করতে বাপ্পি পেরেছে শুধুমাত্র এই তিশার জন্য। তাই তিশার কাছে সে চিরকৃতজ্ঞ। তিশার তার বয়সের তুলনায় বেশি হলেও, হ্যাঁ বন্ধুরা, তিশা নাজমুলের চাইতে অর্থাৎ বাপ্পির চাইতে বয়সে কিন্তু বেশ কয়েক বছরের মনে হয় একটা পার্থক্য আছে, দেখলে যা বোঝা যায়। বর্তমানে তিশাকে দেখলে মনে হয় 60 বছরের বুড়ি, ফিগার, চেহারা। যদি এই ফিল্টার নামক জিনিসটা না থাকতো, তিশাকে দেখলে ওই 60 বছরের বুড়ির মতোই লাগতো। আর এই যে নাজমুল বাপ্পি, তার বয়স কত? বড় জোর 50-52, ঊর্ধ্বে 55 হবে না, 52ই হবে। তো সেখানে 60 বছরের এক বুড়িকে এবং একটা বিবাহিতা, এক সন্তানের মা জানার পরেও বাপ্পি তাকে অবলীলায় প্রশংসা করে যায়, অবলীলায় তার গুণগান গেয়ে যায়, তার গোলামি খাটে। একটাই কারণ, সেটা হলো বাপ্পিকে এ পর্যন্ত ভালো একটা জায়গায়, টাকার দিক থেকে ভালো একটা জায়গায় অবস্থানে পৌঁছে দেওয়ার সমস্ত কৌশল একমাত্র তিশা দিয়েছে। তিশার কারণে আজ বাপ্পি গাড়ি কিনতে পেরেছে, বাপ্পি দোতলা একটা বাড়ি করতে পেরেছে। যদিও বাড়ির ভিতটা গাঁথা তার বাবার, যদিও বাড়ির নিচতলাটা করা তার বাবার, তাই নিশি এসে এখনও ওই বাড়িতে একটু আশ্রয় পাচ্ছে। না হলে নিশির সে আশ্রয়টুকুও হতো না। বন্ধুরা, একবার বলুন তো, আপনাদের কি মনে হয় নিশির নিচতলায় ঘুমিয়েছিল তার মার ঘরে? কখনোই না। হয়তো এই যে ভিডিও করার আগে কিছুক্ষণ আগে ওই বিছানায় একটু গড়াগড়ি করেছিল, বাট নিশি ঘুমিয়েছিল দোতলায়, ওই যে তানির রুমটায়। ওখানে নিশি ঘুমিয়েছিল এসির নিচে। মাকে নিয়ে তার যে আবেগঘন কথা, আবেগঘন মুহূর্ত, এগুলা জাস্ট নাটক, এগুলা জাস্ট আপনাদের দেখানো। ওদের এখন একটাই লোভ, সম্পদ আর টাকা। কোথায় মার কী আছে সেটা। একটা জিনিস ফলো করেন, যখন বাপ্পি বলছিল এই আলমারিটা আমার বোনকে দিচ্ছি, আমার বোনের জন্য রেখেছি, তখন কিন্তু নিশি জাস্ট বলো আমার জন্য রেখেছো, কোনো আবেগ তো কোনো ভালোবাসা ছিল না। জাস্ট মোবাইল যে ভিডিও ধারণ করছে,
বলার জন্যই নিশি বলেছিল আমার জন্য রেখেছে। নিশির মধ্যে কোনো আবেগ নেই, বাপ্পির মধ্যে তো নেই, বাপ্পি ছেলে চন্ডাল কুলাঙ্গার। কিন্তু নিশি না খুব ভিডিও করে, কান্নাকাটি করে, ওই যে বসে বসে লেকচার দিতে থাকে খুব বেশি, মানে ভিউয়ার্সরা তাকে নাকি পছন্দ করে, তার লেকচার বাজ, কান্নাকাটি করে চোখের পানি দিয়ে সে ওই যে ভিডিও করে করে আপনাদের দেখায়। এবার কি বুঝতে পারছেন কতটা নাটক এদের? নিশির মধ্যে কোথাও কি কোনো ফিলিংস আছে তার মা মরে যাওয়ার? তারা দু ভাই বোন ছুটছে, কত টাকা পাবে তারা ভাগে, কোথায় মা কত টাকা রেখে গেছে, কোথায় কোথায় সই করতে হবে, কোথায় কোথা থেকে কত টাকা আমরা ঘরে আনতে পারবো, আমরা খরচ করতে পারবো, আমরা ভাগে পাবো, কোন সম্পত্তি থেকে আমরা পাবো। আজ দেখলাম, গতদিন যখন বললো আমার একমাত্র সম্পদ আমার বোন, আজ দেখলাম এই যে তানকে নিয়ে যখন এই যে বুড়ি ম্যাডাম তিশা বলছিল আমার একমাত্র ছেলে, আমার একমাত্র সম্পদ, তখন কিন্তু বাপ্পিও বলছে হ্যাঁ আমার একটা মাত্র ছেলে, আমার একটা মাত্র সম্পদ। তো বুঝতেই পাচ্ছেন বাপ্পি মানে কথা প্রয়োজনে পরিপ্রেক্ষিতে কতটা মানে বলতে পারে, কতটা নাটক তারা করতে পারে, ওদের প্রতিটা কথাই শুধু কথা বলার জন্য। তা না হলে পারুল খালাকে সেই মায়ের জায়গা থেকে টেনে নিয়ে চলে এসছে কাজের বুয়া হিসাবে। আচ্ছা, একটা ভাবি ছিল না তাদের কাজের বুয়া, তাকে দেখছি না কেন? তার মানে এখন পুরোপুরি কাজের বুয়া হিসাবে আছে পারুল খালা। এখন আর তাদের দুটো বুয়ার দরকার হয় না, একটা বুয়া দিয়েই তারা কাজ সারতে পারে। এই পারুল খালাকে দিয়ে এখন প্রচণ্ড খাটাচ্ছে, কারণ তারা এখন চায় পারুল খালা পালিয়ে যাক। মিশে এসেও দেখলো পারুল খালাকে, কয়দিন পর দেখবেন পারুল খালাও চলে গিয়েছে, কারণ তিশার এখন গলার কাটা কিন্তু এই পারুল খালা অনেক তথ্য জানে, অনেক কথা জানে তিশা এবং তার শাশুড়ির, এবং হঠাৎ করে পারুল খালা অনেক সময় বলেও ফেলে। তাই তিশা কখনো চাইবে না পারুল খালা দীর্ঘমেয়াদী তাদের বাসায় থাকুক। নিশি এসে গিয়েছে, এখন ওই বাড়ির অনেক পরিবর্তন আপনারা দেখতে পাবেন নিশি যাওয়ার পর, অর্থাৎ সামনে যে ঈদ আসছে, ঈদের পর অনেক পরিবর্তন দেখবেন। হ্যাঁ বন্ধুরা, চলে আসি এবার তিশার অবৈধ প্রথম কন্যা তানজিলাকে নিয়ে কিছু কথা বলতে। তানজিলা ইদানিং বেশ চটাং ভিডিও ছাড়ছে। সে বলছে কিছু মহিলা আছে যে আমাকে নিয়ে কথা বলে, তাই বলে একজনের নামও শো করেছে। সেই মহিলা তোমার মতো অবৈধ সন্তান জারজ নয়, সেই মহিলার বাবার পরিচয় আছে। সে বলেছে সেই মহিলারা বলে যে টাকা পয়সা ছাড়া শ্বশুরবাড়ি আদর যত্ন পাওয়া যায় না। সে বলেছে যে ওই মহিলার বোধহয় টাকা ছাড়া তাকে কেউ আদর করছে না, তাই এই ধরনের কথা বলছে। অবশ্যই এটাই বাস্তবতা, টাকা ছাড়া শ্বশুর বাড়িতে কজন আছে আদর করে? বিশেষ করে বাংলাদেশে টাকার বিনিময়ে যত আদর চলে, তার উপর যদি তোমার মতো পরিচয়হীন কালো একটা মেয়ে হয়, তাহলে তো কথাই নেই। কি যোগ্যতা আছে তোমার? আজ তোমার মা বলছিল তুমি নাকি প্রতিষ্ঠিত। কিসের প্রতিষ্ঠিত? ইন্টার পাস করেছো, কোনো রকম অটো পাস, যেটা দিয়ে চাকরির যোগ্যতাই তুমি দেখাতে পারবে না। কিসের যোগ্যতা আছে তোমার? রূপ, যৌবন, কিংবা তোমার মানে রেজাল্ট? কি যোগ্যতা আছে? তুমি ভালো নাচতে পারো, গাইতে পারো, তোমার কোনো সার্টিফিকেট আছে নাচ গানের? তোমার কোন যোগ্যতায় তোমার শ্বশুরবাড়ি তোমাকে ভালোবাসে? তোমার একটাই যোগ্যতা, তুমি ভালো ইউটিউবার, তুমি ভালো ইউটিউবিং করে টাকা ইনকাম করছো, এটা যোগ্যতা নয়। ওই যে নিশি পথ ধরিয়ে দিয়েছিল, যখন তার ভাই ইন্স্যুরেন্সে কাজ করতো, কুল কিনারা পেতো না, কি করবে? মুখে বলতো ব্যাংকে কাজ করে ভাই, কি করবে না করবে, তখন দিশাহারা হয়ে গিয়েছিল। নিশি একটা চ্যানেল খুললো, ঢাকায় আসলে ভাবিকে দেখাতো। ভাবির গাছ চামড়া খুব সুন্দর ছিল এবং খুব চালাক চতুর ছিল তোমার ওই 2 নম্বরই মা, তাই সে খুব সহজেই চ্যানেলটি ধরে ফেললো। তখন বাংলাদেশে অত চ্যানেলেরও ছড়াছড়ি ছিল না, মানুষ লকডাউনে দিন কাটাচ্ছিল। ঠিক তখন সেই সময়টা ভাগ্যক্রমে তোমরা পেয়ে গিয়েছো একটা ভালো মানে ফ্লোর, সেই ফ্লোরটাকে তোমরা কাজে লাগিয়েছো। আর আজ তোমরা বলছো কিনা যে তোমরা প্রতিষ্ঠিত। নাজবুল বাপ্পি বলছে তুমিও তো প্রতিষ্ঠিত, তোমার মেয়েও প্রতিষ্ঠিত। একে প্রতিষ্ঠিত বলে না, কারণ ফেসবুকে অলরেডি ইনকাম যথেষ্ট কমে গিয়েছে, ইউটিউবেও সেই ধাক্কাটা যে আসবে না সেটা মনে করো না। কথাবার্তা চলছে, যখন তখন দেখতে পাবে ইউটিউবেও সেই আগের জায়গায় তোমরা নেই। কত বড় বড় ইউটিউবারই সরে গিয়েছে, ভিউয়ার্সরা এখন আর তাদের দেখে না, আর সেখানে তোমরা
তাই তো তোমরা নাটক নিত্য নতুন সাজাচ্ছ দর্শক ধরে রাখার জন্য, কিন্তু কতদিন পারবে সেটা অলরেডি তোমরা দেখতে পেয়েছো। তোমাদের ভিউয়ার্স কত কমে গিয়েছে, 10K 15K হতেও তোমাদের এখন ঝাল পোহাতে হয়। আর তোমার মা সেটা তো নোংরামি করতে নেমে গিয়েছে, তোমার মার দেহ প্রদর্শন করতে নেমে গিয়েছে। আর তুমি এমনই এক প্রতিষ্ঠিত জায়গায় প্রতিষ্ঠিত হয়েছো যে 9 মাস পেট দুলিয়ে দুলিয়ে দেখিয়ে দেখিয়ে তোমার ইনকাম করতে হচ্ছে। সেই ইনকাম দিয়ে তোমার এই শ্বশুরবাড়ির 14 গোষ্ঠীর মুখে অন্ন দিতে হচ্ছে, তাদের দাঁত কেলানি দেখতে হচ্ছে। তাই তারা এই যে তোমার পেট দোলানি পরিশ্রমের টাকা খেয়ে তোমার গোলামি করছে। তুমি ভালোবাসা দেখাচ্ছ, একে ভালোবাসা বলে? একে আমি বলি হলো তোষামত। তোমার চামচামি করছে তোমার রোজগার খাওয়ার জন্য, তোমার দাসীবাদিগিরি করছে তোমার এসব কাজের বিনিময়ে যে খাদ্য তাদের মুখে তুলে দিচ্ছ, তাদেরকে ভালো মন্দ খাওয়াচ্ছ, সেই খাওয়ার বিনিময়ে তোমাকে তারা তোষামত করছে। ঠিক যেমন চাকর আর মনিবের সম্পর্ক, তোমার শ্বশুরবাড়িও তোমার সম্পর্কটা তাই। তোমার যখন ইনকাম থাকবে না, কিংবা তুমি 2 মাস তোমার শ্বশুরবাড়ি তোমার স্বামীকে টাকা দেওয়া বন্ধ করো, তোমার ওই বেকার কুলাঙ্গার ওই যে বদমাইশ স্বামীটা দেখো তো তোমাকে ভালোবাসে কি না। কি দেখে ভালোবাসবে? কালি, তারপর নেই যোগ্যতা। তুমি তো গার্মেন্টস কর্মী, যতটা আমি জানতে পারলাম যে তুমি গার্মেন্টস কর্মী ছিলা। প্রথম জীবনে তোমাকে ঢাকায় আনা হয়েছিল, শারমিন তখন গার্মেন্টসে কাজ করতো। সেই শারমিনের সঙ্গে তুমি মিম দুজনেই ঢাকায় যাতায়াত করতে গার্মেন্টসে কাজ করার জন্য। বাট কিছুদিন পর তুমি অসুস্থ হয়ে গেলে, অর্থাৎ প্রায় 15 কি 17 দিন গিয়েও ছিলে তুমি, বেতনটাও নিয়েছো 15-17 দিনের। তারপর এই তানজিলা অসুস্থ হয়ে পড়লে তাকে গ্রামে পাঠিয়ে দেওয়া হলো। সে সুস্থ হলো, সেই গার্মেন্টস থেকে শারমিন এবং তানজিলা মিলে টাকাটা নিয়ে আসলো। মিমও কাজ করেছে গার্মেন্টসে কাজ করেছে সাবিনাও। শুধু কেন এই যে শারমিনের নাম হবে, আর তিশা সে তো নাম করা গার্মেন্টস কর্মী, নাইট। তার কথা আর কি বলবো, সেটা তো সবাই জানে। তাই বাপ্পি তার বউকে দিয়ে যে লেকচারগুলো দেয়, মাঝে মাঝে বলে যে আমি জানি না আমার ওয়াইফের কোনো লোভ লালসা নেই, কোনো দিকে তার কোনো খেয়াল নেই, তাও আপনারা কেন এই কথাগুলো বলেন আমি বুঝি না। তাই বাপ্পিকে বলবো লেকচার একটু কম দিও। তোমার ওয়াইফের কি আছে না আছে, তোমার ওয়াইফ কিভাবে প্রতিষ্ঠিত, তোমার ওই তানজিলা কথিত মেয়ে তোমার কাছে এসে কি না করেছে, তোমার সাথে বেডে থেকেছে, তোমার ছেলে মেয়েগুলাকে চাকরের মতো মানুষ করেছে। এই তানজিলা প্রতিষ্ঠিত হওয়ার জন্য ঢাকা শহরে শুধুমাত্র ওই যে নামকে আসতে একটু স্কুলে ভর্তি করা হয়েছিল। হ্যাঁ, ইউটিউবে যখন তাকে নিয়ে বিভিন্ন রকম কথা উঠছিল, তখন তিশা তখন প্রতিষ্ঠিত ইউটিউবার, টাকা ভালো ইনকাম করছে, এবং তুমিও তোমার ওই যে ইন্স্যুরেন্সের কাজ ছেড়ে দিয়েছো, সব মিলিয়ে তুমি তখন তিশার কাছে ধরা। আর তিশাও সেই সুযোগে তোমাকে বাধ্য করেছে এই যে তানজিলাকে মেয়ে স্বীকৃতি দেওয়ার জন্য। আর তুমিও তখন দুটো সন্তানের বাবা, না পাচ্ছ ছেড়ে যেতে, না পাচ্ছ গিলতে, অবশেষে তুমিও তানজিলাকে মেয়ে স্বীকৃতি দিয়েছ। কিন্তু তোমার সঙ্গে তানজিলার যে সম্পর্ক, তোমার সঙ্গে তানজিলার যে আচরণ এখনও দর্শকের মনে প্রশ্ন জাগায়। তোমরা কি এখনও তোমাদের সেই গোপনীয় বেডের সম্পর্ক চালিয়ে যাচ্ছ? এত সব জানার পরও কি করে এই তানজিলাকে তার শ্বশুর বাড়ি এত মাথায় করে রাখে? একটাই কারণ, তানজিলার শ্বশুর বাড়ির লোকজনও ঠিক এই রকমই। তাই তো ওই বুইরা মুখে ওই যে টিউমার ওঠা চাচির আচরণ যেন কি বলবো, পারে না যেন বাপ্পিরকে নিয়ে শুয়ে থাকে, পারে না যেন বাপ্পির কাঁধে ওঠে, কোলে ওঠে। বাপ্পিকে তো জড়িয়ে ধরেছে সবার ওপেন ক্যামেরাতে, আর অফ ক্যামেরাতে না জানি তোমরা কত কি করো। আর ওদিকে সাকিব সব দেখেও না দেখার ভান করে থাকে শুধুমাত্র উপরে ওঠার জন্য। সে দেখছে তার শ্বশুর নীরব থেকে সবই পাচ্ছে, গাড়ি বাড়ি সবই হয়েছে, তাহলে আমার কেন হবে না? আমারও তো একটা জমি আছে, আমিও তো ভবিষ্যতে তাহলে এই যে একটা ছোটোখাটো দোকান, যদিও তারা সেটাকে বলে যে শোরুম, বাট আমি ওটাকে বলি কবুতর রুম, সেই কবুতর রুমের মতো একটা শোরুমের মালিক হতে পারছে, ভালো মন্দ খাওয়ার মালিক হতে পারছে, ভবিষ্যতে একটা বাড়ি করার মালিক
মালিকের স্বপ্ন দেখছে, গাড়ি কেনার স্বপ্ন দেখছে, গাড়ি ড্রাইভ করছে, এই সব কিছু মিলে যারা কোরবানি দিতে পারতো না, গতবার একটা ছাগল কোরবানি দিয়েছে, এই যে পাড়া প্রতিবেশীরা নাকি তাদেরকে বিভিন্ন রকম খাবার দাবার দিচ্ছে, এগুলো আসলে মানে কি বলবো, সবই হচ্ছে তানজিলার এই টাকার জোরে, তানজিলার এই নোংরামির জোরে। তো এসব দেখে যে কোনো মেয়েই শ্বশুরবাড়ি লোকজনকে মাথায় করে রাখতে পারে। হ্যাঁ, তবে শ্বশুরবাড়িটাও হতে হবে এমনই নোংরা যেটা তোমার শ্বশুরবাড়ি নোংরার চেয়েও নোংরা। তো সবাই বন্ধুরা, আজ এ পর্যন্তই। আর অনেক কিছু বলার ছিল, বাট আমার হাতে এতটাই সময় কম যে আপনাদের সামনে আমি কথা বলার ইচ্ছা থাকলেও বলতে পারি না। অনেক কথাই বলার থাকে, অনেক কথা গুছিয়েও বলতে চাই, কিন্তু হঠাৎ হঠাৎ কিছু ইমেল আসে, মানে এটা আমার জবের একটা অংশ, তখন আমার মেমোরিটা চেঞ্জ হয়ে যায়, কথা বলার ইচ্ছাটা হারিয়ে ফেলি, স্পিরিটটা হারিয়ে ফেলি, টপিক যেটা মূল টপিক সেটা অনেক সময় হারিয়ে ফেলি। তাই আপনাদের সামনে মাঝে মধ্যে আমি ভিডিওই দিই না, তাও আজ দিয়ে ফেললাম। আমি আমার মনের মতো করে বলতে পারলাম না, তার জন্য আপনাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি, সত্যি আমি খুব দুঃখিত। তো আশা করছি আগামী কিছুদিনে আমি কিছুটা রিল্যাক্স নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, এবং এর মধ্যে যদি আমি রিল্যাক্স হই অবশ্যই আপনাদের দুর্দান্ত দুর্দান্ত খবর নিয়ে ভিডিও নিয়ে চলে আসবো। তো সাথে থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।